যে জি। ডক্টর ইউনূস এবং তার ২৭ জন সহযোগীর বিরুদ্ধে একটা মামলার আবেদন করছেন আমাদের আমাদের কিছু দুঃসাহসী আইনজীবী, এবং ওনাদের যিনি প্রধান উনি একটু পরে আমাদের মাঝে আসবেন, আশা করি উনি আলোচনায় অংশগ্রহণ করবেন। ওনার কাছ থেকে আমরা শুনবো এই ভদ্রলোকের নামটা কাইন্ডলি আমি তো ভুলে যাই, মানে শরীফুদ্দিন, অ্যাডভোকেট শরীফুদ্দিন। অ্যাডভোকেট শরীফুদ্দিন ভাইকে সালাম জানাই। এবং উনি এর আগেও মাইলস্টোনে যে আপনার সেখানে যে বাচ্চারা যে নিহত হয়েছিল বিমান দুর্ঘটনায়, বিমান বাহিনী, সেখানেও তিনি মামলা করেছিলেন, মামলা লড়েছিলেন। তারপরে ডক্টর ইউনূস যে ইউনূসের গাফিলতিতে যে টিকা না পেয়ে যে শিশুগুলা মানে আপনার নিহত হইল, মানে হাজার খানিকের মতো শিশু মারা গেল, এই বিষয়টাও উনি আদালতের সামনে নিয়ে আসছিলেন। আজকেও তিনি এবং ইউনূস অনেকগুলো সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে তিনি সেই মামলাটা আমি টেলিভিশনে দেখলাম, ওনার বক্তব্য শুনেছি, আমরা সাংবাদিকদের সামনে উনি কথা বলতেছিলেন এবং ওনার যারা সহযোগী আইনজীবী ওরা কথা বলতেছিল যে প্রথমত ইউনূসে একটা নির্বাচিত সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে, অর্থাৎ তার তার কথা মতো মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আপনার উৎখাত করে একটা মানে অবৈধ একটা সরকার করছে, সেটাও একটা বিষয় ছিল। তারপরে আপনার এই ধানমন্ডি বঙ্গবন্ধুর বাসভবন, যেটা ওইটা কোনো ব্যক্তিগত সম্পত্তি না, এটা একটা জাদুঘর ছিল, একটা মুক্তিযুদ্ধের জাদুঘর ছিল। এবং এইটাকে আমরা বলি আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের আতুর ঘর। এখান থেকেই বাংলাদেশের যতগুলো আন্দোলন সংগ্রাম এবং ইভেন কি মুক্তিযুদ্ধ হয়েছিল সেটাও কিন্তু এখান থেকে ইনিশিয়েট হয়েছিল, এখান থেকে শুরু হয়েছিল। তো সেই জাদুঘরটা কিন্তু কোনো শেখ হাসিনার কোনো নিজস্ব কোনো সম্পত্তি না, যদিও তারা পৈতৃক সূত্রে তারাই দাবিদার এটার, এবং তারা সেটা পাওয়ার পরে তারা কিন্তু সেটা একটা ট্রাস্টকে দিয়ে দিয়েছে। ওইখানে আমাদের মুক্তিযুদ্ধের বহু মূল্যবান স্মৃতি সেখানে ছিল। সেখানে প্রকাশ্য দিবালোকে সেটাকে ডিসমেন্টেল করে দেওয়া হয়, ভেঙে দেওয়া হইলো। অ্যাডভোকেট সাহেব আপনাকে সালাম। আপনাকে আমরা সালাম জানাই এই কারণে, আপনি একবার না দুইবার না অনেকবারই আপনার এই যে সত্য কথাটা আর আদালতের সামনে তুলে ধরতেছেন। আদালত শুনছেন না সেটা অন্য কথা, সেটা না শুনুক, কিন্তু আজকে মানুষ তো শুনতেছে, আমরা শুনতেছি। আমরা এখানে আজকে আপনি আজকে সেই আগায় আসার কারণেই আমরা এখানে আলোচনা করতে পারছি, মানুষও বুঝতেছে। কারণ হচ্ছে কি, এটা আইনের শাসন করতে হইলে আজকে যদি আদালতের কাছে আপনি পেশ করবেন, আদালত আপনার ডাইরেক্টলি আপনার সব কিছু রিজেক্ট করে দিবে, সব কিছু খারিজ করে দিবে, এটা আর কতদিন চলবে? তারপরেও আপনারা এই মব সন্ত্রাস এবং যে গুন্ডামি পান্ডামি এগুলাকে আপনার করে সামনে রেখে ঝুঁকি নিয়ে যে করছেন, আপনি এবং আপনার যারা সহযোদ্ধা আছে সবার প্রতি আমাদের পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাকে সালাম। জি, অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট শরীফুদ্দিন সাহেব আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি খুব আলোচিত বিভিন্ন মামলা মোকদ্দমা নিয়ে নড়ছেন এবং কথা বলছেন। আমরা আপনার কাছে শুনতে চাইবো, কেউ বলছেন যে খারিজ হয়ে গেছে, খারিজ হয়ে যাক, খারিজ হয়ে গেল, কিন্তু ইনিশিয়েটিভ তো নিয়েছেন, উদ্যোগ নিয়েছেন, আপনারা কতদিন খারিজ করবে? আচ্ছা, এই মামলাটি কেন করেছিলেন, কি কারণে করেছিলেন, সেটা একটু ব্যাখ্যা দিবেন। বেশ আলোচনা হয়েছে এটা নিয়ে। প্রিয় দর্শক, আমাদের সাথে সেই যিনি ডক্টর ইউনূস সহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন, তিনি একজন আইনজীবী এবং তিনি এখন এই কথা বলবেন। এর আগেও মাইলস্টোন স্কুলে যে হত্যাকাণ্ড হয়েছে সেটা নিয়েও মামলা করেছেন, নানান হয়রানির শিকার হয়েছেন। এরপরে মামলা যে বাবা মারা করেছিল তারাও পলাতক ছিল, আইনজীবীও পলাতক ছিল, নানান আশঙ্কায় ছিল। এখন আবার নতুন করে আরেকটা মামলা, কার সাথে আপনারা কে মামলাটা, সম্ভবত কল্পনা একজন নারী এই মামলাটির উদ্যোগ নিয়েছেন, আপনি সেটা রুজু করেছেন। জি, প্লিজ একটু বলবেন। ধন্যবাদ আপনাকে এবং আপনার সাথে আমাদের যে মুক্তিযোদ্ধা, আমাদের কবি একজন সংগঠক চৌধুরী সাহেব, উনি বাংলাদেশের এক বিশেষ ব্যক্তিত্ব সম্পূর্ণ। আজকে জাতির এই ক্রান্তিকালে আপনার মাধ্যমে অডিয়েন্সে যারা যুক্ত রয়েছেন দেশে এবং বিদেশে, প্রত্যেকের প্রতি আমাদের সালাত ও কৃতজ্ঞতা, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। আজকে ঐতিহাসিক বাংলাদেশের ইতিহাসে হয়তো এটা একটা স্মরণীয় দিন, যে বাংলাদেশের যেই মুক্তিযুদ্ধের সূতিকাগার ৩২ বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পতাকা, মানচিত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব যে পরকে কেন্দ্র করে
তারপরে 32, এই 32টি টেরোরিস্ট অ্যান্ড টেরোরিজম যখন ক্ষমতায় আসে 5ই আগস্ট 2024, এর পরবর্তীতে 5 এবং 6 ফেব্রুয়ারি 2025 এটাকে টেরোরিস্টেরা ডেমোলিশন করে দিতে, এটা ইভিকশন করে দিছে, এটা তো অগ্নিসংযোগ করেছে। এইটা বাংলাদেশের কনস্টিটিউশনে আর্টিকেল 24 এবং আর্টিকেল 42 এই দুইটা অনুচ্ছেদেই আর্টিকেল 24 এ বলা আছে যে রাষ্ট্রের এই যে ইয়েগুলি মিউজিয়াম, এটা একটা ইন্টারন্যাশনাল মিউজিয়াম মুক্তিযুদ্ধের স্মৃতি, তো এই মিউজিয়াম সহকারে সমস্ত প্রতিষ্ঠানগুলির দায়িত্ব, প্রতিষ্ঠানগুলিকে রক্ষণ করার দায়িত্ব হলো রাষ্ট্রের, এটা আর্টিকেল 24 এ বলা আছে। আমি গায়ের জোরে আদালতে যাইনি বা উইদাউট আইন কানুন ছাড়া আদালতে যাইনি, এটা আমাদের গবেষণার ফল। আপনার কনস্টিটিউশনটা আপনার সামনে থাকলে যে কেউ কনস্টিটিউশন গুগলে চার্জ দিলে দেখবেন যে 24 বলা আছে কি, 23 কি বলা আছে, এবং অনুচ্ছেদ 42 কি বলা আছে। ওই আমরা দেখতে পেলাম যে এখানে এই বক্তব্য থাকার পরে, আইন থাকার পরে, কানুন থাকার পরে, টেরোরিস্ট যখন ক্ষমতায় আসলো, ইউনূস এন্ড আদার্স আর আসিফ নজরুলেরা, তখন আসিফ নজরুলের ক্ষমতা আসার পরে এই দেশের আইন কানুন, স্বাধীনতা, সার্বভৌমত্ব সমস্ত কিছু এবলিশ হয়ে গেছে, ধ্বংস করে দিছে। এরা এদের সাহস কি, এরা ঘোষণা দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি, যেটা মুক্তিযুদ্ধ, আমার পতাকা, আমার মানচিত্র, আমার দেশ, যেটাকে কেন্দ্র করে এটা পরিকল্পিত ভাবে ঘোষণা দিয়ে দিলেন। বিদেশ থেকে কিছু বাটপার সাংবাদিক আছে, ইউলু জার্নালিস্ট, তারা সেখান থেকে আবার ঘোষণা দিয়ে তারাও মামলার আসামি হয়েছে, প্রত্যেকের নেওয়া হয়েছে। এরপরে টোটাল আসামি হলো 3 থেকে 5,000 অজ্ঞাতনামা, 3 থেকে 5,000। শুধু আমরা অ্যাডমিট করে রাখছি 27 জনকে। বাদিনী প্রিয়াঙ্কা ময়মনসিংহের কৃতি সন্তান, সে একমাত্র ব্যক্তি যে এই মামলা করার জন্য, রুজু করার জন্য সে এগ্রি হয়েছে এবং সে আদালতে এসে স্টেটমেন্ট করেছে। ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত ম্যাজিস্ট্রেট তাকে অনেকবারই যাচাই বাছাই করেছেন, কগনিজেন্স কোর্ট, তার ঠিকানা, তার বাসা, সে কি করেন, হ্যাঁ তুমি কেন আসলেন, হ্যাঁ কি বক্তব্য নিয়ে আসলেন, অনেক দীর্ঘ আধা ঘন্টার মতো আলোচনা হওয়ার পরবর্তীতে আদালত নীতিগতভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছে, যার পরবর্তীতে আদালত 200 ধারা কগনিজেন্স নিয়ে পরবর্তীতে আদেশ দিবেন মর্মে আমাদেরকে রেখেছেন। এবং পরবর্তীতে বিকাল 5টার দিকেই ফৌজদারি কার্যবিধির 302 ধারা মোতাবেক 203 ধারা মোতাবেক উনি এটাকে খারিজ করেছেন। বক্তব্যটা হলো আমি কেন আসলাম বা এটার ভবিষ্যৎটা কি। ভবিষ্যৎটা হলো এইভাবে যে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করেছি, ফর্ম ফিল আপ করেছি, রেজিস্ট্রেশন করেছি, আমি পাশও করতে পারি, ফেলও করতে পারি। আজকের যিনি সরকার, মুক্তিযুদ্ধের সরকার দাবি করেন, জিয়া রহমান মুক্তিযোদ্ধা হিসেবে যিনি জাতির জনক বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দিয়েছিলেন অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সন্তান যিনি এখন রাষ্ট্র ক্ষমতায় আমির নির্বাচনের মাধ্যমে যেভাবে ক্ষমতায় আসছেন, আজকে প্রধানমন্ত্রী হলেন, প্রধানমন্ত্রী এবং আজকে নতুন করে রাষ্ট্রপতি নির্বাচিত হলো, এই দিনেই আমরা আগস্টেই আমাদের প্রথম 32 আঘাত করে আমরা আগস্টেই মামলা করেছি। এটা একটা ইতিহাস। এখন যে আদালত আপনাকে একটু থামে, এখন যে খারিজ করে দেয়া হলো, এটা কি কোনো ইফেক্ট পড়বে? মানে আপনারা কেন করলেন, খারিজ করে দিলে এটা কি লাভ হলো, মানে কি? আর যিনি মামলাটার উদ্যোগ নিয়েছেন তার তিনি কি ইমোশনালি করেছেন যে না এত বড় একটা স্থাপনা, মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙচুর করা হয়েছে, সেটা আইনের আওতায় আনা উচিত? এবং আপনি যে আর্টিকেল গুলো বললেন, সেই আর্টিকেল গুলোতে এটার পানিশমেন্ট কি একটু বলবেন? প্রথম কথা হলো খারিজ হয়ে গেল, এটার উত্তর দেবেন। খারিজ হয়ে গেলে এটা কি কোনো ডকুমেন্ট হিসেবে থেকে গেল? জি প্লিজ। এটা কি খারিজ হয়ে গেলে এটা কি আপিল করার কোনো সুযোগ আছে কিনা? Yes, correct. আমরা যাবো, আমরা পরবর্তী স্টেপে আসতেছি। আদালতের এটা হলো নিম্ন আদালত, এটাকে কগনিজেবল কোর্ট হলো সিএমএফ কোর্ট। এই মামলাটা থানাও করা যেত। তো থানা যখন আইনের 2 ধারায় মামলা করা যায়, 2 জায়গায় মামলা করা যায়। একটা হলো থানায় আপনি মামলা করতে পারবেন যে কোনো কগনিজেবল অফেন্স, এবং আদালত থানা যদি মামলা রিসিভ না করে তাহলে আপনাকে গো টু দা কোর্টে যেতে হবে। এটা হলো আইনে সিআরবিসি আমাদের ফৌজদারি কার্যবিধিতে এই বর্ণনাটুকু মামলা 2 জায়গায় করা যায়, একটা হলো আদালতে আর একটা হলো থানা। আদালতে কখন আসবেন? যখন থানায় আপনার মামলা নেবে না। তো থানা তো প্রভাবিত হয়, সরকার দলের নেতা কর্মীদের প্রভাবিত হয়, আদালতও প্রভাবিত হয়। আজকে সেই প্রভাবিত
যেহেতু আমাদের তারেক এখানে সাহেব, আমি আরেকটা কথা বলি, রাজ্জাক সাহেবের কোনো প্রশ্ন থাকলেও করবেন। আমি একটা প্রশ্ন করি, এই যে এটা ভেঙে দিল, এটা আদালত কি দেখে না, আদালত কি বোঝে না? মানে এটা কি, মানে আদালত তো আইনজীবীরা, তাহলে বিচারপতিরা কি? আমি তো একটু ক্ষতিও তো দেখলো না, খারিজ করে দিল। কিছুটা হলো আপনাকে ওর গাড়ে তো মাথা দুইটা না একটা। তো তাকে আজকে যদি সে লিগ্যাল জাস্টিস এখানে যখন যখন তার সামনে আমরা কনস্টিটিউশন নিয়ে আলোচনা করেছি, সে স্বীকার করেছে যে হ্যাঁ কনস্টিটিউশন এটা রয়েছে, তো এটা রাষ্ট্র প্রোটেকশন দেবে। রাষ্ট্র প্রোটেকশন নিয়ে রাষ্ট্র জঙ্গিদেরকে দিয়ে, রাষ্ট্র জঙ্গিদেরকে উৎসাহিত করে অর্থ দিয়ে, বিত্ত দিয়েই এটা এবিলিশ করেছে, এটা আদালত স্বীকার করেছে ওপেন কোর্টে। কিন্তু আদালতে যদি তাকে যদি সে যদি আজকে আমার পক্ষে অর্ডার করতে যায়, ইউনুসের টেরোরিস্টের বিরুদ্ধে ওয়ার্ডার মামলাটা কগনিজেন্স নেয়, সম্মন দেয় বা ওয়ারেন্ট দেয়, নয়তো বা ওসি কে দিতে পারতো যে ওসি ধানমন্ডি তদন্তপূর্বক ব্যবস্থা করো, ওসি ধানমন্ডি এফআইআর হিসেবে গ্রহণ করো, নয়তো বা এটা ডিবি তে প্রেরণ করতে পারতো যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করো, নয়তো বা পিবিআই কে দিতে পারতো। আদালতের অ্যাক্সেস করার ক্ষমতা ছিল, কিন্তু এটা তো ল মিনিস্ট্রির আন্ডারে ওরা জুডিশিয়ারি যে সেপারেশনটা তো আমাদের হয় নাই। এটা তো আমাদের এখানে আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে কথা বলেই, এটা তো অলিখিত পদ্মার আড়ালে। এখন ইউনূস সাহেবের সাথে আন্ডারটেকিং এর মাধ্যমেই তো আজকে সরকার গঠিত হয়েছে যে আপনাকে সমস্ত দায় মুক্তি। ইউনূস সাহেব যখন টেরোরিস্টদেরকে ইন্ডিমিটি দিয়ে দিছে, আবার ইউনূস সাহেবের এই সরকার অলিখিত ইন্ডিমিটি দিয়ে দিছে। হ্যাঁ, ইউনূস সাহেবকে তারেক সাহেব যেমন ইউনূসের সমস্ত অপরাধীদের বিরুদ্ধে আজকে মামলাটা, এই মামলা যতগুলি অপরাধী ছিল, এই মামলা ইতিহাসের নজির কোনো একই মামলা এইভাবে আনা সম্ভব নাই। এই পর্যন্ত কোনো অপরাধীকে আনা হয়নি, কিন্তু এই মামলায় প্রত্যেক অপরাধীকে আইনেরাও এখানে প্রত্যেক অপরাধীর নাম আছে। কিন্তু ওই যে ইউনূস সাহেবের সাথে আন্ডারটেকিং, আজ আমি আপনার ল পয়েন্টে চলে যাই। আপনি যেটা প্রশ্ন করলেন যে ওইটা খারিজের পরে ইফেক্ট, নো, কোন ইফেক্ট নেই। দেশের পত্র পত্রিকা, রেডিও, টেলিভিশন, মিডিয়া, ফেসবুক থেকে শুরু করে ইন্টারনেটের যে ঝড়, সেখানে যে প্রতিবাদের ভাষা মানুষের, আপনি কমেন্ট দেখলে আশ্চর্য হবেন যে এই টেরোরিস্টদের বিরুদ্ধে, এই টেরোরিজমদের বিরুদ্ধে আজকে মানুষ যে এই নিউজ প্রচার হওয়ার পরবর্তীতে সারা দেশের মানুষের যে স্বস্তি, যে না এখনো আইন অঙ্গনে কথা বলার মতন আমাদের কেউ আছে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার মতন মানুষ আছে, মুক্তিযুদ্ধের পতাকা ধারণ করার মতন ব্যক্তি মানুষ জীবিত আছে, মুক্তিযুদ্ধকে রক্ষা করার জন্য আরেকটি মুক্তিযুদ্ধ করার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য একটা সময় আসছে। এইটা মানুষের চেতনা, এইটা কাজ করছে। বাদিনী ইমোশনালি আসে নাই, বাদিনী অত্যন্ত বিবেকের তাড়না, সে অত্যন্ত লাউডলি এবং জেন্টেলি সে আদালতে কনভারসেশনে সে সাংবাদিকদের উত্তর দিয়েছে যে নো, এটা আমার বিবেকের তাড়না থেকে আমি আসছি, এটা অপরাধ করছে, অপরাধীদের বিরুদ্ধে ইউনূস গং তারা প্রোটেকশন দেওয়ার কথা ছিল, সেটা করে নাই বিধে আমি আদালতে এসেছি, এরা বাদী দিচ্ছেন। আর আদালত যে আচরণ করেছেন সেটা আদালতের, যদি উনি আমার পক্ষেও অর্ডার করতেন হয়তো বা উনি আগামীকালকে তার টার্মিনেশন লেটার পেয়ে যেতেন, নতুবা তাকে বান্দরবন হিলট্যাগ, বান্দরবন খাগড়াছড়ি এবং তাকে অপমান অপদস্থ অবস্থায় এই চেয়ার থেকে চলে যেতে হতো, কারণ সে একদম সিম্পল একজন ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, কোর্ট, তার পাওয়ারটাই এতটুকু। আর এরপরে স্টেজটা কি, এরপরে হলো এইটা ম্যাজিস্ট্রেট কোর্টে, আমাদের সিআরবিসি তে বলা আছে এটা ম্যাজিস্ট্রেট কোর্ট যখন আমার এই কগনিজেন্সটা নেন নাই, আমি এটার এগেইনস্টে গো টু আমি সেশনে যাবো, সেশন কোর্টে যাব, জজ কোর্টে যাব। তিনি ওখানে ঢাকা শহরের 2 কোটি মানুষের জন্য মহানগর দায়রা জজ নামে একটা কোর্ট আছে, ওটা হলো সবার সেশন জজের সবার প্রধান, আমরা তার কাছে যাব, আমরা সেখানে ফাইল করব এটাকে, এই অর্ডারের এগেইনস্টে আমরা রিভিশনে যাব, এটা হবে রিভিশন। ওখানে উনি যদি বিবেচনা করে এটাকে, ওনারও ক্ষমতা আছে, উনি এটাকে পুনঃতদন্ত দিতে পারে, এফআইআর এর নির্দেশ দিতে পারে। উনি যদি সেটা না করে তাহলে, তাহলে আমরা এটা ওনার আদেশের এগেইনস্টে আমরা উচ্চ আদালতে চলে যাব, হাইকোর্ট ডিভিশন, গো টু দ্য হাইকোর্ট ডিভিশন অ্যাকর্ডিং টু ল, এটা হলো সিস্টেম। ওকে ওকে, রাজ্জাক সাহেব আপনার কোনো প্রশ্ন আছে কিনা বা কিছু জানতে চান কিনা, অথবা এই ব্যাপার আপনি কিছু বলতে চান? না, প্রশ্ন তো শুনেন, এখানে ওনারা তো নিজেদেরকে বিপ্লবী বলে, গণ অভ্যুত্থান বলে, কিন্তু তাদের ওস্তাদ বলে এটা মেটিকুলার ডিজাইন, মানে ষড়যন্ত্র। তো ষড়যন্ত্রকারীরা গত 2টা বছর চিন্তা করেন, মানে আমির হোসেন আমু 45 বছর আর 85 বছর বয়স বা 90 বছর বয়সের কাছাকাছি, তারপরে আমাদের প্রাক্তন প্রধান বিচারপতি গতকালকে মাত্র জামিনে মুক্তি পেয়েছেন। ওনাকে 82 বছর বয়সের এই ভদ্রলোকে মানে পিছনে হাত মোড়া করে মানে ইয়াতে উঠতো, তারপরে হাইকোর্টে যখন মানে ওনার পক্ষে আইনজীবী দাঁড়াইছে তাকে অপমান করা, অপদস্থ করা হয়েছে, তার উপরে মব করা হয়েছিল। আপনি আজকে মানে আপনার আওয়ামী লীগের আমলও তো আপনার যখন একটা দল ক্ষমতায় আসে, বিএনপির অনেক নেতাকে অ্যারেস্ট করা হয়েছিল,
কিন্তু তারা প্রথমে লোয়ার কোর্টে চেষ্টা করছে, হয় নাই, তারা হাইকোর্টে গিয়ে তারা জামিন পাইছে। তারা তো দীর্ঘদিন এই 2 বছর বিনা বিচার তো মানে কোনো মানে বিএনপির নেতা জেলে ছিল এমন কোনো ইতিহাস নাই। স্যার আপনাকে একটা একটু স্মরণ করাই দিই, আজকে যিনি রাষ্ট্রপতি হলেন ওনাকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা অসুস্থ হওয়ার পরে 50 লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়েছিলেন। বাংলাদেশের ডকুমেন্টারি সকল পত্র পত্রিকা, রেডিও, টেলিভিশনে মেসেজটা আছে, ইন্টারনেট। কিন্তু আওয়ামী লীগের কর্মীরা জেলখানায়, আওয়ামী লীগের প্রবীণ নেতারা, মন্ত্রীরা মারা যাচ্ছে, কিলিং করা হচ্ছে। এখন বলেন স্যার, আমি জাস্ট আপনার নলেজে দিলাম, ব্যাকআপ করলাম, সরি। আমির হোসেন আমুর ইতিহাসটা কি? সেই 1962 সাল থেকে যতগুলো আন্দোলন ছিল সমস্ত আন্দোলনের উনি সংগঠক। রাশেদ খান মেনন কি একই অবস্থা, উনি আমাদের সিনিয়র। রাশেদ খান মেনন ভাই সে পাকিস্তান আমলে ওনার বাবা স্পিকার, উনি কিন্তু জেলে। এই হলো। তারপর হাসান আলো কিনি মুক্তিযুদ্ধ, তার কি অবদান। তারপরে এইভাবে ধরো আজকে যে আপনি দীপুমণিকে দেখলেন, দীপুমণির ক্যারিয়ারটা আপনি চিন্তা করেন। উনি হলিক্রস স্কুল কলেজ থেকে পাশ করছেন, ঢাকা মেডিকেলে পড়ছেন, তারপরে আপনার মানে থেকে ব্যারিস্টারি করছেন, তারপরে আবার হার্ভার্ড থেকে উনি ইয়ার পরে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন হবো, সেখানে আবার মানে মাস্টার্স করছেন। আপনি মামলা সম্পর্কে ওনাকে কোনো প্রশ্ন করবেন কিনা? ওনাকে কোনো মামলা সম্পর্কে? আমি বলছি তো এখন হলো যে ওনারা যে এই কাজগুলো করে গেছে, আজকে দেখেন 2 বছরে কোনো মামলার কোনো ইয়ে নাই, মানে আপনার জামিন নাই। কিভাবে একটা দেশ কিভাবে চলে, হাউ? আর তারপরে এরা 6 মাস হইলো, মনে করলাম যে এরা আসবে, আসার পরে আইনের শাসনটা হবে। আপনার ওরা যদি অপরাধী হয় ওদের শাস্তি হবে, আপনাকে জামিন দিবেন। আপনার ওদিন দেখলাম ফারদানার উপর বিরুদ্ধে একটা অভিযোগ আনছে। অভিযোগটা হলো কি, উনি শাপলা চত্বরের হত্যা মানে যে মানে ইয়া ছিল, যেখানে তথাকথিত যে বলছে হত্যাকাণ্ড হয়েছে, এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা প্রশ্ন করছিলেন। একটা সাংবাদিক যখন আপনার কোন প্রধানমন্ত্রীকে সরকারি কাউকে তখন প্রশ্ন করে, সেটাও নাকি একটা অপরাধের মধ্যে পড়ে। আইসিটিতে মামলা হয়েছে তার বিরুদ্ধে। এই মানে আপনার ফারদানা রূপা এবং তার হাজবেন্ড শাকিল, তাদের একটা মাত্র বাচ্চা। যখন এসএসসি পরীক্ষার সময় তখন বাপ মা দুইজনই জেলে। তাহলে এই যে অমানবিক কাজগুলো চলতেছে অব্যাহতভাবে, মানে এটারও তো একটা বিচার আছে। আপনি এই আমাদের এই শরীফ সাহেব তো যে ইউনূসের বিরুদ্ধে যে আপনার হামের টিকা না আনার কারণে যে শিশু হত্যা হইলো, এটাও সঙ্গে সঙ্গে খারিজ করে দেওয়া হইলো। তো যাই হোক, এখন হয়তো উনি হাইকোর্টে গেলেও খারিজ হয়ে যাবে, কিন্তু আপনার এই যে একটা প্রতিবাদ, এই প্রতিবাদের জন্যই আমরা আপনাকে অ্যাপ্রিসিয়েট করি, ধন্যবাদ জানাই। জি 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 শরীফ সাহেব, আর কিছু বাকি আছে কিনা আপনি ক্লিয়ার করেন। বাকি বলতে স্যার যে কথাটা বলছে যে জামিনের বিষয়ে, আপনার যে টেরোরিস্ট যে মাহাতির নামে একটা ছেলে পিছিয়ে আন্ডা থেকে শুরুটে নেবে, ওটাকে গ্রেপ্তার করছিল, এটাকে রিমান্ড দিছিল, পুলিশ এটাকে টানে হাসে কোলে মেলামারি ভিক্ষা মারি যে ইয়েতে ফেললো, গাড়িতে ফেললো, ওইটারে আবার রিমান্ডও মঞ্জুর করলো। রিমান্ড মঞ্জুর করার পরবর্তীতে এটারে এটা 21 ঘন্টার মধ্যে আবার রিমান্ড, আবার একই দিনে ওটা জামিন মঞ্জুর হলো। নাম্বার দীপুমনির যে বর্ণনাটা দিল, দীপুমনি সহকারে আসলে কিরু স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের সাথে যে এদের অবদান, আমাদের আমাদের শত শত মুক্তিযোদ্ধা এবং তাদের বয়স 80 আইনের বিধানে, বেলের বিধানে বয়স্কদের এবং নারীদের ব্যাপারে বর্ণনা আছে। ERBC 497, হ্যাঁ, আমাদের 497 এবং 98 যে বিধান রয়েছে, সেখানে নারী এবং বয়স্ক এবং শিশু এই তিনটাকে বেলের ব্যাপারে এত বেশি স্পষ্ট বর্ণনা থাকার পরেও এই সরকার, টেরোরিস্টের সরকার যাওয়ার পরে গণতান্ত্রিক সরকার যারা নিজেদেরকে দাবি করে, তাদের গণতন্ত্রের কোন রূপরেখা তারা যাচ্ছে সামনে উপস্থাপন করতে পারেনি। আপনি চিন্তা করতে পারবেন, স্বরাষ্ট্রমন্ত্রীর 100 দিনের কার্য দিবসে 605টা খুনের মামলা বাংলাদেশে রেকর্ড হয়েছে। রাষ্ট্র কার কাছে, কে চালায়, কিভাবে চলে, কিসের স্বরাষ্ট্রমন্ত্রী? লজ্জা নাই, শরম নাই, দেশ কোথায় আছে? দেশ এখন তালেবান। ইন্টারন্যাশনালি আমাদের আন্তর্জাতিক ভাবে কি প্রকাশ করেছে, এখানে জঙ্গিদের আস্তানা। জঙ্গিদের আস্তানা তো 5ই আগস্টের ইউনূস নিজেই তো জঙ্গির ইমাম, ইউনূস নিজেই তো জঙ্গির মদতদাতা। ইউনূসকে নিয়ে রিমান্ডে নিলেই তো জঙ্গি বের হয়ে যাবে। জঙ্গি কোথায় আছে? 5ই আগস্টের পরে থানা লুটের অস্ত্রগুলি আজও জাতির সামনে আসে নাই, এই সরকার আনতে পারে নাই। এই সরকারকে প্রকাশ্য দিবালোকে সংসদে, পার্লামেন্টে হুমকি দেয় টেরোরিস্টেরা। এই প্রধানমন্ত্রী, আমি ওইটা ঘটনা না ঘটাইলে আপনি প্রধানমন্ত্রী হতেন না। এই স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি শিলং এ ছিলেন, আমি ওই ঘটনা না ঘটাইলে আপনি শিলং থেকে এসে স্বরাষ্ট্রমন্ত্রী হতেন না। এত লজ্জা, আমার শেম হচ্ছে।
আমি লজ্জিত। আচ্ছা আচ্ছা, আপনাকে আরেকটা প্রশ্ন করি আমি। ঠিক আছে, এরকম অনেক সমস্যা আমরা দেখতে পাচ্ছি। ডক্টর ইউনূস সাহেবের তো অপরাধের শেষ নাই, ওনার ক্রাইমের তো শেষ নাই, ওনার অপকর্মের শেষ নাই। আর কোন ইস্যু নিয়ে কি আপনারা মামলা করতে যাচ্ছেন? আর কোন ইস্যু কি সামনে আমরা দেখতে পাবো? মামলা মাত্র শুরু হয়েছে। ইউনূস এবং আসিফ নজরুলের টুডে অ্যান্ড টুমোরো প্রকাশ্য দিবালোকে পল্টন ময়দানে তাদের ফাঁসির মঞ্চ হবে, সেই দিনের জন্য জাতি অপেক্ষা করে। আল্লাহকে হাজির নাজির জানাই বললাম, ওয়ান অফ দ্য ব্যান্ড যদি বেঁচে থাকি, সেটা আপনারাও যদি বেঁচে থাকেন, স্যার যদি বেঁচে থাকে, হয়তোবা দেখবেন প্রকাশ্য হবে তাদের ফাঁসি। এই অপরাধ, একটা গণতান্ত্রিক সরকারকে, টেরোরিস্ট এন্ড টেরোরিজমের সাংবিধানিক সরকারকে উৎখাত করে ক্ষমতা গিয়ে টেরোরিস্টেরা সারা দেশে মোব কিলিং করে, হ্যাঁ, বিচারপতিদেরকে প্রকাশ্য সুপ্রিম কোর্টের প্রিমিয়াসের যে সমস্ত ছেলেদের জন্মের পরে এখনো বাবার নাম লিখতে জানে না, তাদেরকে দিয়ে সেখানে বিচারপতিদেরকে থ্রেট করে বিচারপতিদের আসন থেকে বিচারপতিদেরকে নামিয়ে দেওয়া হলো, বিচারপতিদেরকে পদত্যাগ করতে বাধ্য করলো, বিচারপতিদেরকে চা খাওয়ার দাওয়াত দিয়ে বিদায় করে দিল, চিফ জাস্টিস জেলখানায়, তারপরে মানিক সাহেব জেলখানায়, মুক্তিযোদ্ধা নির্বাচন কমিশনের জুতার মালা গলায়, একজন মুক্তিযোদ্ধা 14 করবে তার গলা জুতার মালা। এই যে টেরোরিস্টের টেরোরিজম, জাতিসংঘের প্রতিবেদনে আসছে বাংলাদেশের টেরোরিস্টদের, জঙ্গিদের উত্থান, স্বরাষ্ট্রমন্ত্রী অস্বীকার করলে এই জাতির অবস্থা, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, পানি নাই, ইলেকট্রিসিটি নাই, বাংলাদেশ এখন হাহাকার, শত মিল কারখানা বন্ধ, শত মিল কারখানা বন্ধ, দুর্ভিক্ষ দুর্ভিক্ষ দুর্ভিক্ষ। এই কথাটা 2025 বলছিলাম আপনার ওই স্টুডিওতে। দুর্ভিক্ষ সেই দিন বেশি দূরে না, সেই দুর্ভিক্ষ এখন বাংলাদেশে কি পরিবার অবস্থা, মানুষের মধ্যে হাহাকার। এখন ইউনূসের বিরুদ্ধে যে মামলা মাত্র শুরু হলো। বাংলাদেশ আওয়ামী লীগের, বাংলাদেশের নিরীহ নিরস্ত্র গরিব অসহায় মজলুম পরিবারের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, হাজার হাজার নেতাকর্মী, প্রত্যেকটা হত্যা মামলাই রুজু করা হবে, কোন মামলা থেকে সে বাঁচাবে না। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সৃষ্টিকর্তা যদি বাঁচিয়ে রাখে, এবং তার বিরুদ্ধে মামলা হবে, আসিফ নজরুলের বিরুদ্ধে মামলা হবে, রেজনার বিরুদ্ধে মামলা হবে, এই টেরোরিস্টদের বিরুদ্ধে মামলা হবে। সকল টেরোরিস্টদেরকে আজকে একটা মাত্র মামলা বাংলাদেশে প্রথম সকল টেরোরিস্টদেরকে এক মামলায় আনা হয়েছে, সেটা হলো এই 32 মামলা। 32 মামলা, সে দেশে থাকুক আর বিদেশে থাকুক, বিদেশ থেকে যে সমস্ত বয়ান দেয়, ইউটিউবে, ফেসবুকে, আজকে তাদেরকেও আইনের আওতা নিয়ে এসছে। এটা একটা প্রসিডিং হয়ে গেছে, মামলার নাম্বার পড়ে গেছে, কিয়ামত পর্যন্ত এই নাম্বার থাকবে, কেউ ইচ্ছা করলে এটাকে অ্যাবেলিশ করতে পারবে না, ধ্বংস করতে পারবে না, কারণ এটি কোড অফ প্রসিডিউর, এটা প্রসিডিউরের আওতায় চলে গেছে। কেউ যদি মনে করে যে মামলা খারিজ হয়ে গেছে, অ্যাডভোকেট শরীফ সাহেব হেরে গেছে, নো নো নো, এই হারার মধ্যে আমার জিত, এখানে আমি জিতে গেছি, আমি হারি নাই, আমি হেরে যাইনি। 18 কোটি মানুষ জিতে গেছে, হেরে গেছে সরকার, হেরে গেছে এই সরকারের তাবেদারেরা, হেরে গেছে টেরোরিস্টেরা। আজকে মামলা আমরা হারি নাই, আমরা বিজয় অর্জন করছি, 71-এ সেই বিজয় অর্জন আমরা করেছি। আমার একটা প্রশ্ন আছে আপনাকে জানার। আমরা এই টেরোরিস্টরা ক্ষমতায় আসার পর দুইটা শব্দ শুনি, ফ্যাসিস্ট এবং গণহত্যা, নাকি? ফ্যাসিস্টের একটা ব্যাখ্যা আমরা যেটুকু জানি সেটার সাথে এটা যায় না। তারপরে আবার যখন পুলিশের গুলিতে যদি কেউ নিহত হয়, সেটাকে গণহত্যা বলা যায় কিনা? কারণ পুলিশ যখন আমি শেষ করি, থানায় যখন আক্রমণ করা হয়, তার জীবন বিপন্ন হয়, যখন সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়, তখন তো পুলিশের তো অধিকার আছে সরকারি সম্পত্তিকে মানে আপনার নিরাপদ করার জন্য। তারপর পুলিশ ইনস্ট্যান্টলি দে ক্যান টেক দি ডিসিশন, নাকি? আচ্ছা, নাম্বার টু হইল ফ্যাসিজম কাকে বলে? ফ্যাসিজম আমরা শুনছি যারা কোনো একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে ধর্মীয় বা মানে যাই হোক মানে বিরোধী পক্ষকে যদি নিশ্চিহ্ন করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়, তখন হইল এটা আপনার ফ্যাসিজম, নাকি? তো এখন এখানে এই যে তারা গণহত্যা বলে বা ফ্যাসিস্ট বলে, আপনার মানে জুলাই আন্দোলনের সময় এই ধরনের কোনো ঘটনা ঘটছে বলে আপনি মনে করেন কিনা? জুলাইতে কোনো আন্দোলন হয়নি, জুলাইতে হলো টেরোরিস্ট এন্ড টেরোরিজম, জঙ্গিদের উত্থান। আর এই যে সাবেক ছিল ওই টেরোরিস্টের যে ট্রাইব্যুনাল করছে, ট্রাইব্যুনালের প্রসিকিউটর আর সহকারে, এগুলি সবগুলি টেরোরিস্ট, এগুলি জামাতের টেরোরিস্ট।